র‍্যাব দিয়ে তুলে নেয়া ও খুনের নির্দেশ যেত শেখ হাসিনার দপ্তর থেকে। রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের জবানবন্দি। রাতের ভোটের কারিগরদের দেয়া হয় রাষ্ট্রীয় পদক। ওই সময়কার আইজিপি জাভেদ পাটোয়ারি সাহেবের পরামর্শে এই রাত্রে 50 ভাগ ভোট ব্যালট বাক্সে সিল মেরে ব্যালট ভরে দেওয়ার সিদ্ধান্তটা নিয়েছিলেন তৎকালীন সরকার। পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ বাতিল করলেন হাইকোর্ট। বিচার বিভাগের নিয়ন্ত্রণ ফিরবে সুপ্রিম কোর্টে। 3 মাসের মধ্যে পৃথক সচিবালয় গঠনের নির্দেশ। 7টি রাজনৈতিক দল ও হেফাজতে ইসলামের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। নির্বাচন ঘিরে দেশ জুড়ে অস্থিরতার শঙ্কা বিশ্লেষকদের। কোনো কারণে যদি এই নির্বাচনের রোড ম্যাপ একবার বাধাগ্রস্ত হয় তাহলে একটা চরম বন্য অবস্থাতে এবং বাংলাদেশ ফেইল্ড স্টেট হওয়ার শঙ্কা উড়িয়ে দেওয়া যায়। নির্বাচনই হচ্ছে না, আপনি গত 15 বছরের যে সময়কাল সেই রকম একটা সময়কালে ফেরত যাচ্ছেন, সেটার কনসিকুয়েন্সটা কি? মরদেহ নিয়ে নীলফামারী সৈয়দপুর মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ। বকেয়া বেতন সহ 23 দফার আন্দোলনে রণক্ষেত্র ইপিজেড এলাকা। ওরা যদি গুলি করবে, এটা গুলি করে কোনো প্রশ্ন আসে এখানে? বলি একটা আর্মি জুম মারতো, তাহলে আমি ভাবতাম যে আমি এখানে আসছি, আমার দৌড় রয়েছে, আমাকে মারছে। আমাদের অনেক শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। ডাকসুতে এক প্রার্থীকে ধর্ষণ হুমকির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ। নির্বাচন বন্ধে ষড়যন্ত্রের অভিযোগ। ডাকসুতে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার সিদ্ধান্ত। মোহাম্মদপুরে কবজিকাটা আনোয়ার গ্রুপের দৌরাত্ম্যে আতঙ্কে স্থানীয়রা। এক রাতে একাধিক ছিনতাই, পুলিশকে কুপিয়ে জখম করার ঘটনায় শতাধিক আটক। আফগানিস্তানের ভূমিকম্পে আরও 600 বেড়ে প্রাণহানি দাঁড়ালো প্রায় 1500। ধ্বংসস্তূপের নিচে মরদেহ চাপা থাকার শঙ্কা। বেগ পেতে হচ্ছে উদ্ধার কাজে। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন 7টি রাজনৈতিক দল ও একটি সংগঠনের নেতারা। প্রায় 2.25 ঘন্টার বৈঠকে দেশের সমসাময়িক পরিস্থিতি, জাতীয় সংসদ নির্বাচন ও রাজনৈতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে অংশ নেওয়া দলগুলো হচ্ছে এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট ও ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। এর আগে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি নেতাদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যেতে চাই। কিছুক্ষণ আগে শেষ হয়েছে 7টি রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। এখন ব্রিফ করছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। এইটাকে রাটিফাই করবে। দ্বিতীয় যে সংবিধান সংশ্লিষ্ট প্রশ্নগুলোর মধ্যে যেসব বিষয়ে পূর্ণ ঐকমত্য তৈরি হচ্ছে সেইগুলো আগামী নির্বাচিত জনপ্রতিনিধিরা বাস্তবায়ন করতে বাধ্য থাকবেন। এই রকম কোনো একটা আইনি বাধ্যবাধকতা তৈরি করা যেতে পারে। আমরা এটার জন্য ইতিমধ্যে ঐকমত্য কমিশনেও বলেছি যে সরকার এই ক্ষেত্রে প্রয়োজনে আদালতের পরামর্শ নিতে পারে, নিয়ে এই বিষয়ে একটা আইনি বাধ্যবাধকতার কোনো একটা কাঠামো তৈরি করতে পারেন। অন্যদিকে সংবিধান সংশ্লিষ্ট যেসব প্রশ্নে ঐকমত্য হয়নি, নোট অফ ডিসেন্ট আছে, আপত্তি আছে, মতপার্থক্য আছে, এইটা ফয়সালা করবে জনগণ। জনগণের ভোটের মধ্য দিয়ে, নির্বাচনের মধ্য দিয়ে এটার ফয়সালা হবে। অনেকের অনেক রকম দাবি আছে এবং আমরা দেখছি এই সমস্ত রাজনৈতিক দলের দাবিগুলো নিয়ে একটা বিরোধের জায়গা সৃষ্টি হয়েছে। কিন্তু এটা ফয়সালা করবে কি? কেউ কারোর উপর চাপিয়ে দিতে পারে? শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণে কারো দাবি কেউ কারোর উপর চাপিয়ে দিতে পারে না। জুলাই গণঅভ্যুত্থান একটা সমষ্টিগত উদ্যোগের ফসল, জনগণের সংগ্রামী অংশগ্রহণ, আত্মত্যাগের উপর দাঁড়িয়ে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে। কাজেই সেখানে কোনো একটি পক্ষ তার কথা মতো সমস্ত কিছু চাপিয়ে দিতে পারে না। জনগণই শেষ পর্যন্ত নির্ধারণ করবে কোনটা শেষ পর্যন্ত সঠিক কিংবা কাকে তারা বিজয়ী করবে। ফলে নোট অফ ডিসেন্ট
সাধারণভাবে যে সমস্ত আমাদের বিভিন্ন দলের প্রস্তাব আছে কিন্তু যেগুলো ঐকমত্য হয়নি সেইগুলো মীমাংসা করা আগামী নির্বাচনে হবে। যারা সংখ্যাগরিষ্ঠ হবেন সেই অনুযায়ী সেই পরিবর্তনগুলো হবে এবং চলবে। এবং আমরা আরেকটি প্রশ্ন বলেছি যে সংস্কার যাই ঘটবে সেটা যাতে টেকসই হয়, কেননা সংবিধানের মৌলিক সংস্কার এটা টেকসই করতে গেলে এটা কেবলমাত্র সংশোধনী দিয়ে হবে না। অন্যদিকে গণপরিষদের দাবি যারা করছেন, এখানে যেহেতু নতুন সংবিধান লেখা নিয়ে কোনো ঐকমত্য হয়নি, সেটাও আসলে খুব এখানে কার্যকর হওয়ার জন্য কোনো বাস্তবতা তৈরি করে না, কোনো ঐকমত্য নাই। সংস্কারই একমাত্র প্রশ্ন যেখানে সকলের ঐকমত্য আছে। এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি ব্রিফ করছিলেন, আমরা সরাসরি ছিলাম সেই ব্রিফিংয়ে। পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের জবানবন্দিকে বিগত আওয়ামী লীগ সরকারের গুম, খুন ও জুলাই গণহত্যার ঘটনায় অকাট্য দলিল হিসেবে উল্লেখ করেছেন চিফ প্রসিকিউটর। বলেন, চৌধুরী মামুন যে সাক্ষ্য দিয়েছেন বিশ্বের কোনো আদালতেই তা দুর্বল প্রমাণ করার সুযোগ নেই। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধ মামলায় রাজসাক্ষী হিসেবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে জবানবন্দি দেন তিনি। সাক্ষ্যে পুলিশের সাবেক এই শীর্ষকর্তা আওয়ামী লীগ আমলে রাতের ভোটের কারিগরদের রাষ্ট্রীয় পদক দেওয়ার বিষয়টি তুলে ধরে কথা বলেন বাহিনীতে গোপালগঞ্জ গ্রুপিং এর ইস্যু নিয়েও। জুলাই গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলার অন্যতম আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে চার্জশিটে ছিল তার নামও। এরপর নিজের দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন জানান সাবেক আইজিপি। জবানবন্দিতে তুলে ধরেন জুলাই গণহত্যার নেপথ্যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, মন্ত্রী ও পুলিশের ভূমিকা। আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে। জানান, প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশনা এসেছিল গণভবন থেকেই। নির্যাতন কিভাবে করা হতো, কারা উঠিয়ে নিয়ে আসতো, কাকে উঠিয়ে নিয়ে আসা হতো, এইটা কিভাবে নির্ধারিত হতো এটা বলেছেন উনি যে এটা প্রধানত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাকে দেওয়া হতো। এ সময় 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার, নির্বাচনে কারসাজি সহ গুম খুনের বিষয়গুলো উঠে আসে সাবেক আইজিপির বক্তব্যে। আইজিপি হয়েও, র্যাব প্রধান হয়েও, ঢাকা রেঞ্জের ডিআইজি হয়েও উনি ওনার সাবঅর্ডিনেটদেরকে কন্ট্রোল করতে পারতেন না। এই যে পুলিশের সাথে সরকারের সরাসরি যোগাযোগ হওয়ার কারণে পুলিশের চেইন অফ কমান্ড ভেঙে পড়ে এবং রাষ্ট্রীয় এই মদদে এই সকল অন্যায় অপকর্মগুলো হয়েছিল। চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের এই সাক্ষ্যকে জুলাই গণহত্যা সহ বিগত আওয়ামী লীগ আমলে গুম খুনের ঘটনার অকাট্য দলিল হিসেবে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর। বাংলাদেশের যে কোনো আদালতেই শুধু নয়, বিশ্বের যে কোনো আদালতে গেলে এই সাক্ষ্যকে দুর্বল প্রমাণ করার বা এই সাক্ষীর বক্তব্যের মাধ্যমে যে বক্তব্যটা তিনি আদালতে দিয়েছেন সেটাকে রিফিউট করার কোনো ধরনের মেকানিজম কারো কাছে নেই। এটি একটি অকাট্য, অপ্রতিরোধ্য সাক্ষ্য, যার মাধ্যমে জুলাই আগস্ট শুধু নয়, গত 15-16 বছর ধরে বাংলাদেশে গুম, খুন সহ যে সমস্ত মানবতা বিরোধী অপরাধ করা হয়েছে তার বিরুদ্ধে একটা অকাট্য দলিল তিনি আজকে উপস্থাপন করেছেন আদালতে। সাক্ষ্য দেওয়ার সময় এজলাসে আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ, ছাত্র জনতাকে হত্যার ঘটনায় ক্ষমা প্রার্থনা করেন চৌধুরী মামুন। আমরা যে মামলাটার এখানে বিচার্য আজকে, সেটা হচ্ছে জুলাই আগস্টে যে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ, সেই চ্যাপ্টারটুকু। এর বাইরে গুম এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং গত 15 বছরে যা কিছু আছে সেগুলোর কিন্তু আলাদা আবার বিচার আছে। সুতরাং উনি যে মামলা সাক্ষী দিচ্ছেন সেই মামলার ব্যাপারে যতটুকু বক্তব্য সেটাই আদালত গ্রহণ করবেন এবং সেই অনুযায়ী নির্ধারণ করবেন যে তার ব্যাপারে আদালত কি দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন। এটা কমপ্লিটলি আদালতের বিষয়। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ এখন পর্যন্ত এই মামলায় সাক্ষ্য দিয়েছেন 36 জন। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। এখন থেকে সারা দেশের নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলার দায়িত্ব থাকবে সুপ্রিম কোর্টের হাতে। পাশাপাশি আগামী 3 মাসের মধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠান নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই রায়কে দেশের বিচারিক ইতিহাসের মাইল ফলক বলছেন আইনজীবীরা। সংবিধানের 116 অনুচ্ছেদ অনুযায়ী নিম্ন আদালতের বদলি, পদোন্নতি, ছুটির বিষয়টি রাষ্ট্রপতির হাতে ন্যস্ত ছিল। তবে বাস্তবতা হলো এই ক্ষমতা প্রয়োগ করত সরকারের নির্বাহী বিভাগ। আইনজীবীরা বলছেন, এ কারণে সরকারের পছন্দ মতো বিচার বা রায় না দিলে বরখাস্তের মতো নানা হয়রানির শিকার হতে হয়েছে বিচারকদের। এক রিট আবেদনের প্রেক্ষিতে এখন থেকে সারা দেশের নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলার দায়িত্ব থাকবে সুপ্রিম কোর্টের হাতে, এমন রায় দিয়েছেন হাইকোর্ট।
বাতিল করা হয় বদলি পদোন্নতি নিয়ে পঞ্চদশ সংশোধনী ও চতুর্থ সংশোধনীর বিধান। এক্সিকিউটিভ ব্রাঞ্চের কাছে থাকে তাহলে জনগণের অধিকার রক্ষার ক্ষেত্রে নানা ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হয় এবং বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে না এবং জনগণের অধিকার নিশ্চিত করা, আইনের শাসন নিশ্চিত করা, এই সমস্ত কারণে বিচার বিভাগের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের কাছে থাকা উচিত। পাশাপাশি আগামী 3 মাসের মধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সাবঅর্ডিনেট বিচার বিভাগীয় অফিসারদের জন্য যে ডিসিপ্লিনারি রুলস করা হয়েছিল, এই রুলস অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে এবং আগামী 3 মাসের মধ্যে সেপারেট জুডিশিয়াল সেক্রেটারিয়েট গঠন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। একে ঐতিহাসিক উল্লেখ করে আইনজীবীরা বলেন, আজকের রায়ে নির্বাহী বিভাগের হাত থেকে মুক্ত হলো দেশের বিচার বিভাগ। এই রায়ের মাধ্যমে নির্বাহী বিভাগের করায়ত্ত এবং রাজনৈতিক প্রভাব থেকে আমাদের অধস্তন বিচার বিভাগ মুক্তি পেল। একই সাথে আমাদের বিচার বিভাগের অধস্তন অফিসাররা তারা তাদের আত্মমর্যাদা এবং সম্মান ফিরে পেল, যা ইংরেজিতে বলে সেলফ প্রেস্টিজ অ্যান্ড ডিগনিটি রেস্টোরড হলো। শেখ হাসিনার পতনের পর বিচার বিভাগের আলাদা সচিবালয় প্রশ্নে সংবিধানের 116 অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়। এতে 2017 সালের জুডিশিয়াল সার্ভিসের শৃঙ্খলা বিধিমালার বৈধতাও চ্যালেঞ্জ করা হয়। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন বিলম্ব বা বানচালের জন্যই দেশ জুড়ে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে বলে মনে করেন রাজনৈতিক গবেষক বিশ্লেষকরা। আশঙ্কা, দ্রুত নির্বাচন না হলে সহিংসতা আরও বাড়তে পারে। শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। সেক্ষেত্রে আজ শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জুলাই সনদ নিয়ে দলগুলোর মধ্যে ঐকমত্যের উপর জোর দিয়েছেন বিশ্লেষকরা। অন্তর্বর্তী সরকার চায় ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় নির্বাচন। সে অনুযায়ী রোডম্যাপ ঘোষণা করেছে ইসি। কিন্তু এরপর থেকে হঠাৎ করে অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি, দলগুলোর মধ্যে সংঘর্ষ, শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতা বেড়েছে, মব সন্ত্রাসও। সংকটময় এমন পরিস্থিতিতে বিএনপি, জামায়াত ও এনসিপির সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন। কিন্তু সংস্কার ও নির্বাচন নিয়ে দলগুলোর মধ্যে মতবিরোধ থাকায় সামনে রাজনীতিতে অনিশ্চয়তা আরও বাড়তে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। বাংলাদেশ যদি এখন দ্রুত নির্বাচন করতে না পারে এবং কোনো কারণে যদি এই নির্বাচনের রোডম্যাপ একবার বাধাগ্রস্ত হয়, তাহলে একটা চরম বন্য অবস্থা তৈরি হয় এবং বাংলাদেশ ফেইল্ড স্টেট হওয়ার সংখ্যা উড়িয়ে দেওয়া যায় না। এই সরকারের নিয়ন্ত্রণ কম, সেটা আমরা দেখছি। সমাজের উপরও কম, প্রশাসনের উপরও কম। নির্বাচনকালে তো সহিংসতা বাড়ে। বিভিন্ন দলের ভিতরে অভ্যন্তরীণ কোন্দল তো এখন শুরুই হয়নি। বারবার বলছে আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন চান। আপনি যদি দেখেন যে ফ্যাকশন উইদিন দ্য গভর্নমেন্ট যেটা চাচ্ছে না, আপনাকে সেই ফ্যাকশনকে উইক করতে হবে, তাকে সরাতে হবে। যারা ব্যর্থ তাদেরকে আপনার সরাতে হবে। ইফ হি ডাজ দ্যাট, এইটাই এখন পর্যন্ত উইল সেন্ড এ ক্লিয়ার সিগন্যাল টু দ্য পলিটিক্যাল পার্টিজ যে ইয়েস, এই গভর্নমেন্ট ইলেকশন নিয়ে সিরিয়াস। আদারওয়াইজ আপনি চিন্তা করে দেখেন, আপনি বারবার শুনতেছেন ওনার কথা, কিন্তু আপনি এখন পর্যন্ত তাকে ভিজিবল কোনো কি বলবো ইম্প্যাক্টফুল ডিসিশন নিতে দেখেছেন? জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া, পিআর পদ্ধতি সহ বিরোধপূর্ণ বিষয়ে ন্যূনতম ঐকমত্যের পক্ষে বিশ্লেষকরা। না হলে নির্বাচন ও পরবর্তী সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে মনে করেন অধ্যাপক আসিফ শাহান। নির্বাচন হলে 10টা, 20টা, 30টা, 40টা, 5টা সিট পাচ্ছেন, সেটার একটা কনসিকুয়েন্স, আপনার লস হচ্ছে। আর নির্বাচনই হচ্ছে না, আপনি গত 15 বছরের যে সময়কাল, সেই রকম একটা সময়কালে ফেরত যাচ্ছেন, সেটার কনসিকুয়েন্সটা কি? তাহলে হচ্ছে কি ন্যাশনাল ইন্টারেস্ট থেকে কথা বলেন। আপনারা একটু বোঝার চেষ্টা করা উচিত পলিটিক্যাল পার্টিদের, কোনটাতে আমি হচ্ছে গিয়ে বেশি লস স্বীকার করছি। গবেষক আলতাফ পারভেজের মতে এই মুহূর্তে সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সন্ত্রাস দমনে গুরুত্ব দিতে হবে। সরকারের মূল মনোযোগ দেওয়া উচিত নির্বাচন কমিশনকে সহায়তা করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ। অন্তর্বর্তীকালীন সরকারের পরিবর্তন হওয়া প্রয়োজন। এখানে যদি পুরো সরকারও না হয়, সরকারের নতুন আরও শক্তিশালী দক্ষ আইন শৃঙ্খলা রক্ষায় দক্ষ ব্যক্তিদের অন্তর্ভুক্তি প্রয়োজন। বিশ্লেষকদের আশঙ্কা, চলমান পরিস্থিতিতে রাজনৈতিক ঐক্য না থাকলে তৃতীয় শক্তির উত্থান হতে পারে। যেই দাবি আছে সেগুলো
নির্বাচিত সরকারের জন্য রেখে দেওয়া উচিত। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। বকেয়া বেতন সহ 23 দফার আন্দোলন ঘিরে সংঘর্ষ ও শ্রমিক নিহতের ঘটনায় দিনভর উত্তাল নীলফামারী ইপিজেড এলাকা। বিকেলে মরদেহ নিয়ে সড়কে বিক্ষোভ করেছে শ্রমিকরা। পরে প্রশাসনের আশ্বাসে শান্ত হন তারা। এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে শ্রমিকদের সংঘর্ষ হয়, রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। ঘড়ির কাঁটায় তখন সকাল 8টা। ছাঁটাইকৃত শ্রমিকদের বকেয়া বেতন দেয়া সহ 23 দফা দাবিতে নীলফামারীর উত্তরা ইপিজেডের সামনে বিক্ষোভ করছিল এভারগ্রিন পরচুলা কারখানার শ্রমিকরা। এক পর্যায়ে ভেতরে প্রবেশের চেষ্টা করে তারা। এ সময় সেনাবাহিনী তাদেরকে বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে গুলিবিদ্ধ হয় 6 জন। সদর হাসপাতালে নেওয়া হলে হাবিবুর রহমান হাবিব নামে এক শ্রমিককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 9টার সময় আমাদের এখানে কিছু জরুরি বিভাগ কিছু রোগী আসেন, আনুমানিক 6 জন। এর মধ্যে একজন মৃত অবস্থায় আমাদের এখানে আসেন এবং বাকিরা শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত নিয়ে আসেন। শ্রমিক মৃত্যুর খবরে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। হাজারো শ্রমিক রাস্তায় নামলে বন্ধ হয়ে যায় নীলফামারী সৈয়দপুরের সড়ক যোগাযোগ। সবাই বসেছিল, কিন্তু সেনাবাহিনী এখানে সবাইকে নাড়ি পিটা করার কোনো প্রশ্ন আসে না। এখানে সেনাবাহিনী কেন ডাঙ্গাইলো? এখানে ডাঙ্গার পর সবাই পিছিয়ে আসছিল। পিছিয়ে আসার পর কিছুক্ষণ পর অবশ্যই যাইতে পারে, সামনের দিকে আগাইতে পারে। ওরা যদি গুলি করবে, এটা গুলি করার কোনো প্রশ্ন আসে এখানে? এটা আইন দিছে, এটা কেউ পারমিশন দিছে? এটা বলি একটা আর্মি জুং মারতো, তাহলে আমি ভাবতাম যে আমি এখানে আসছি, আমার দৌড় হয়েছে, আমাকে মারছি। একটা নয়, দুইটা নয়, 5টা আর্মি মারছে আমাকে। কেন মারলো আমাকে? আমাদের অনেক শান্তিপূর্ণ কর্মসূচি ছিল, সেখানে হুট করে সেনাবাহিনী লাঠিচার্জ করে। লাঠিচার্জ করার পর তারা গুলি করে। ঠিক আছে, গুলি করাতে 3 জন আহত হয় আর 1 জন নিহত হয়। পরিস্থিতি সামাল দিতে কারখানার কর্তৃপক্ষের সাথে যৌথ বৈঠকে বসে শ্রমিক, প্রশাসন ও রাজনৈতিক নেতারা। তাদের আশ্বাসে বেলা 3টায় সড়ক থেকে সরে যায় বিক্ষোভকারীরা। রেবজা কর্তৃপক্ষ এবং আমরা মিলে, পলিটিক্যাল পার্টি মিলে আমরা সকল দাবি, যে সমস্ত কর্মচারীর দাবি যৌক্তিক মনে করছে, ওগুলা দাবি তুলব। একটা সমঝোতার ব্যাপারে সিদ্ধান্ত নিলাম, যে সিদ্ধান্তগুলো সবগুলোই শ্রমিকদের পক্ষেই ছিল। দাবি মেনে নেয়ার পাশাপাশি হতাহতদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। কারখানা দ্রুত খুলে দেয়া হবে বলে জানিয়েছে ইপিজেড কর্তৃপক্ষ। তাদের সেটেলমেন্টগুলো ইতিপূর্বে হয়ে গেছে, প্রায় 15 তারিখ আমরা যতটুকু জানলাম, এবং ম্যানেজমেন্ট থেকে 19 তারিখে আবার ক্লিয়ারেন্স দিছে যে যেই টাকাটা তাদের ঘাটতি ছিল সেই টাকাটা অলরেডি চলে আসছে। সো আমি আবার পেমেন্টটা শুরু করব। যৌক্তিক দাবি তারা এবং ম্যানেজমেন্টের যে সমস্যাগুলো আছে ওরা এবং আর্থিক যে বিষয়গুলো আছে ওরা মেনে নিয়েছে, যেটা যৌক্তিকভাবে দেওয়া যায় ওরা কমপ্লিট করে দিবে, এবং যারা নিহত এবং আহত হয়েছে তাদের পর্যাপ্ত ক্ষতিপূরণ ওরা দিবে। সংঘর্ষের পর ইপিজেড এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, উত্তরা ইপিজেড, নীলফামারী। আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে জমে উঠেছে ডাকসু নির্বাচন। এদিকে এক নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে ছাত্রদল ও প্রতিরোধ পর্ষদ সহ কয়েকটি সংগঠন। ধর্ষণের হুমকিদাতা আলী হোসেনকে গ্রেফতার এবং তার বিরুদ্ধে একাডেমিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ছাত্রদল। একটি গুপ্ত সংগঠন নারীদের পোশাকের স্বাধীনতা খর্ব করতে যাচ্ছে বলে অভিযোগ করে দলটি। এদিকে গণধর্ষণের হুমকিদাতার শাস্তি না হলে এর পুনরাবৃত্তি ঘটবে বলে শঙ্কা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক। প্রচার প্রচারণা, অভিযোগ পাল্টা অভিযোগে জমজমাট ডাকসু নির্বাচন। ক্যাম্পাস জুড়ে শিক্ষার্থীদের কাছে ভোট চেয়ে বেড়াচ্ছেন প্রার্থীরা। সব ষড়যন্ত্র মোকাবেলা করে সুষ্ঠু ভোটের প্রত্যাশা তাদের। গতকালের পর থেকে একটা সবার মধ্যে একটা স্থবিরতা আসলে কাজ করতেছে, কারণ হঠাৎ করে এতদিনের প্রচারণার মাঝখানে হঠাৎ একটা অকস্মাৎ একটা অ্যাক্সিডেন্ট। ডাকসু হলো আমাদের সকল শিক্ষার্থীদের অধিকার। আসলে এটাকে যতই ষড়যন্ত্র করুক এটাকে আসলে বন্ধ করা কোনোভাবেই সম্ভব নয়। এখন ডাকসু ছিল প্রত্যেক শিক্ষার্থীর একটা প্রাণের দাবি। এটার তফসিল দেওয়ার পর থেকে ক্যাম্পাসে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজমান, তবে এটার পিছনে ষড়যন্ত্র অবশ্যই অব্যাহত রয়েছে এটা বন্ধ করার জন্য। প্রচারণার পাশাপাশি এক প্রার্থীকে গণধর্ষণের হুমকির প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। টিএসসি থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিল। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে ভিপি প্রার্থী আবিদ ধর্ষণের হুমকিদাতাকে দ্রুত গ্রেফতারের দাবি জানান। আলী হোসেন নামক এই কুলাঙ্গারকে আপনারা গ্রেফতার করবেন এবং একাডেমিক ভাবে তাকে শাস্তির আওতায় নিয়ে আসবেন।
এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি সুন্দর সুস্থ পরিবেশ নিরাপদ ক্যাম্পাস রূপান্তর করতে চাই। এদিকে ডাকসু বানচাল ও নারী হেনস্থা নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ করেছে ছাত্র শিবির। জাতীয় প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে শিবির নেতারা অভিযোগ করেন ফেসবুকে গণধর্ষণের হুমকিদাতার সাথে ছাত্র দলের সম্পর্ক আছে। সে আগের কায়দায় শিবিরের উপর দায় দিয়ে দাও রাজনীতি শুরু হয়ে গিয়েছে। আমরা বলতে চাই এই দায় দিয়ে দেওয়ার রাজনীতি চলবে না, যে অপরাধী তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। দুপুরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক গণধর্ষণের হুমকিদাতার শাস্তি এবং সাইবার বুলিং বন্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানায়। হাইকোর্টে একজন প্রার্থীর রিটের বিষয়কে কেন্দ্র করে সেই নারী প্রার্থীকে সমাজবিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী ফেসবুক পোস্টের মাধ্যমে গণধর্ষণের হুমকি দিয়েছে বলে আমরা দেখেছি। হুমকিদাতা আলী হোসেনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কোন বিধি লঙ্ঘনের জন্য কোন শাস্তি নির্ধারণ তা কোথাও উল্লেখ করা না থাকায় ঢালাওভাবে আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে এবং এ সংক্রান্ত তথ্য জানানো হলেও কমিশনকে যথাযথ ব্যবস্থা নিতে আমরা দেখছি না। এ সময় শিক্ষক নেটওয়ার্ক ডাকসু নির্বাচনের জন্য টানা 3 দিন বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণার সমালোচনা করেন। আছে বা পেজ আছে যেখানে শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। যারা গত 1 বছরে 30টি ধর্ষণ করেছে তারাই শিবিরের ওপর নারী হেনস্থার অভিযোগ তুলছে বলে অভিযোগ করেছে ছাত্র শিবির। ঢাবি শিক্ষার্থীকে ফেসবুকে গণধর্ষণের হুমকিদাতার সাথে ছাত্রদলের সম্পর্ক রয়েছে, তাকে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করছে ছাত্রদল। বিকেলে শাহবাগে এসব কথা বলেন শিবির নেতারা। বলেন যাদের দেখলে ছাত্রীরা পালায় তারাই আবার নারী নিরাপত্তার কথা বলে। এ সময় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কথা বলেন শিবির নেতারা। ছাত্র সংসদ নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে নির্বাচন বয়কট করার চেষ্টা করছে বলেন তারা। এই হীন চেষ্টা বাস্তবায়ন হতে দেয়া হবে না। ঢাবিতে শিবির ঠেকানোর জন্য ছাত্রদল, বাম সব এক হয়েছে বলে অভিযোগ তাদের। শিবিরের উপর দায় দিয়ে দাও রাজনীতি শুরু হয়ে গিয়েছে। আমরা বলতে চাই এই দায় দিয়ে দেওয়ার রাজনীতি চলবে না, যে অপরাধী তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। যদি ডাকসু আক্রান্ত হয় আমরা ধরে নিব ডাকসু আক্রান্ত হয়েছে রঞ্জনের প্রেসক্রিপশনে। এখানে সুনির্দিষ্ট কোন গোষ্ঠীর পারপাস সাফ করার জন্য ডাকসু, রাকসু, চাকসু, চাকসু পাঞ্চালের চক্রান্ত কেউ যদি করে ছাত্র সমাজ তা প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাকসু নির্বাচন কমিশন বৈঠকে বসে এরপরই এই সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে কিছুদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল ছাত্রদল। এদিকে রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের সময়সীমা আরও 1 দিন বাড়ানো হয়েছে। সকাল 10টা থেকে শুরু হওয়া মনোনয়ন ফর্ম বিতরণ চলে বিকাল 5টা পর্যন্ত। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 25শে সেপ্টেম্বর রাকসু নির্বাচনের ভোট গ্রহণ হওয়ার কথা। অধিকতর অংশগ্রহণমূলক ও উৎসব মুখর করার নিমিত্তে 2024-25 শিক্ষাবর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে রাকসু নির্বাচন কমিশন 2025 এর সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। এদিকে উৎসব মুখর পরিবেশে চলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের 5ম দিনের প্রচার। একাডেমিক ভবন, আবাসিক হল, বটতলা, মুরাদ চত্বর সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গণসংযোগ করছেন প্রার্থীরা। ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এরই মধ্যে ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, স্বতন্ত্র সম্মেলন সহ প্রার্থীদের 7টি প্যানেল ঘোষণা করা হয়েছে। এছাড়া স্বতন্ত্রভাবেও নির্বাচন করছেন অনেকে। দীর্ঘ 33 বছর পর আগামী 11ই সেপ্টেম্বর জাকসুর ভোট গ্রহণ হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান ঘটনাগুলো অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা CR আবরার। বলেন সংকট সমাধানে সব পক্ষকে নিয়ে আলোচনা চলছে। সচিবালয় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন। জানান বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট এলাকা সহ সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে। কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষা উপদেষ্টা বলেন এ ধরনের ঘটনা কারো কাম্য নয়, তবে সবকিছু আলাপ আলোচনার মাধ্যমে এই সমাধান হবে। এতে সর্বজনগ্রাহ্য জায়গায় পৌঁছানো যাবে। সেক্ষেত্রে মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করবে বলেও জানিয়েছেন উপদেষ্টা।
গত কয়েকদিন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে কতগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তো সেটাতে আমিও মন্ত্রণালয় অবহিত রয়েছে এবং অবশ্যই তার দ্বারা স্বাভাবিক শিক্ষা কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। তবে আমরা এটা মনে করি যে কোনো সমস্যাই আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হওয়া সম্ভব। সেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেটা সমাধানের দিকেই এটা এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও ভারত থেকে প্রতিনিয়ত উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোনো আঘাত এলে নেতাকর্মীদের তা প্রতিহতের নির্দেশও দেন তিনি। আর স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, অদৃশ্য শক্তি নির্বাচন বানচালের চক্রান্ত করছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ ফ্যাসিবাদের সহযোগী হিসেবে জাতীয় পার্টির বিচার দাবি করেন। আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের যুগান্তকারী খাল খনন কর্মসূচিকে সামনে রেখে এবার ভরাট খাল পুনরুদ্ধারে নেতাকর্মীরা। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ঢাকা মহানগরে বিজয় র্যালি করার কথা ছিল বিএনপির, কিন্তু জনদুর্ভোগ বিবেচনায় তা বাতিল করে নেওয়া হয় এই ব্যতিক্রমী কর্মসূচি। নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। বিকেলে ঢাকা মহানগর উত্তর বিএনপির কর্মসূচিতে যোগ দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তুরাগপাড়ের দিয়াবাড়ি খাল পরিষ্কার পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, প্রধান উপদেষ্টা দেশে সুষ্ঠু নির্বাচন দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু ভারতে বসে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত। এখানে আওয়ামী লীগকে বলে উস্কায় দেয়, নুরকে মারছে, তাই না? আমাদের আরেক নেতা উৎপর ভাই তাকেও মারছে। আপনারা সাবধান থাকবেন, যদি আপনাদের কারো উপর হাত পড়ে ওই আওয়ামী লীগের সেই হাত আপনারা ভেঙে দিবেন। গুজবে কান না দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল, বলেন ঐক্য সমুন্নত আছে। আওয়ামী লীগ ওই ভারতবর্ষ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমান এই গুজব, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, কোনো গোলযোগ কোথাও পাওয়া যাবে না। বিশেষ করে নির্বাচনগুলো হচ্ছে ছাত্রী সংগঠনের ছাত্র বিশ্ববিদ্যালয়গুলো, সেখানে আমরা কোনো গোলযোগ দিচ্ছি না। দুপুরে রাজধানীর পূর্ব মানিকনগর বালুর মাঠ সংলগ্ন ভরাট খাল পুনরুদ্ধারে পরিচ্ছন্নতা কার্যক্রম চালায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। কর্মসূচির উদ্বোধন করেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মাঝে মাঝে নানা ঘটনা দেখেন না, এটা হল যে আপনাদের যে ভোটের অধিকারটা যাতে আপনারা না পান, ভোটটা যাতে না দিতে পারেন, তার মধ্যে একটা ষড়যন্ত্র আছে। কিছু অনুমান করা যায় কিন্তু চোখে দেখা যায় না, কারণ চিহ্নিত শত্রু মোকাবেলা করার সফল। যে শত্রুকে দেখা যায় না তাকে মোকাবেলা করার পদ্ধতি। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত আলোচনায় যোগ দেন সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। ফ্যাসিবাদের সহযোগী হিসেবে জাতীয় পার্টির বিচার চান তিনি। জাতীয় পার্টির দায় নিতে হবে বিএনপি। ভাই, বিএনপি তো রাষ্ট্র ক্ষমতায় নেই, এখনো তো অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার খবর নিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। মঙ্গলবার দুপুর 12:15টার দিকে ঢাকা মেডিকেলে যান বিএনপি মহাসচিব। এ সময় নূরের চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। এর আগে দুর্বৃত্তের হামলায় আহত হয়ে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন জাগপা সভাপতি লুৎফর রহমানকে দেখতে যান মির্জা ফখরুল। এদিকে বিকেলে ঢাকা মেডিকেলে নুরুল হক নূরের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নেয়ার পর গণমাধ্যমের সাথে কথা বলেন জামায়াত ইসলামের নায়েবে আমির। বলেন, ঐক্য সংহতি বজায় রেখে যেন নির্বাচন আয়োজন করা যায় সেজন্য সবার সম্মিলিতভাবে চেষ্টা করা উচিত। এ সময় নূরের উপর হামলাকারী দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানান তিনি। আঘাতটা করেছিল কিন্তু তাকে হত্যার উদ্দেশ্যে, এটা খুব পরিষ্কার, কারণ ফ্যাটাল একদম। তো আমি জানি না যে এত কিছুর পরে, এই সমস্ত অভ্যুত্থানের পরেও এখনো যে ল এনফোর্সিং এজেন্সিস
আমাদের নেতাদের উপরে এভাবে আক্রমণ করে, সাধারণ মানুষকে তারা কি করেছে চিন্তা করে। কোনটা গণভোটের দরকার, কোনটা গণভোট দরকার নাই, সেটা সিদ্ধান্ত তারা নেবেন। কিন্তু এটা হওয়া দরকার জাতির এই ক্রান্তি লগ্নে। অবশ্যই আমাদের দাবিগুলো পূরণ হওয়া দরকার। তা না হলে আগামীতে নির্বাচন সুন্দর হবে বলে মনে হয় না। জাতি এরকম নির্বাচনকে গ্রহণ করবে বলে মনে হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই মুহূর্তে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। আমাদের সবার দায়িত্ব হলো শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা। অনেক গন্ডগোল তৈরি করতে চাইবে অনেকে, তারা সব রকমের চেষ্টা করবে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। এবং দুর্গাপূজা গত বছর আপনারা দেখেছেন, এবারও উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সারা দেশে উদযাপিত হবে। আর একটু মিটিং শেষে নুরুল হক নূরের ওয়াইফ মারিয়া আক্তার, নূরের দুইজন সহকর্মী রাশেদ খান এবং হাসান আল মামুন আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করেন। মিটিংয়ে নূরের ওয়াইফ তার স্বামীর স্বাস্থ্যের একটা আপডেট দেন এবং নূরের ওয়াইফ এবং তার সহকর্মীরা বলেন যে নূরের বিদেশি চিকিৎসা প্রয়োজন এবং তাৎক্ষণিক প্রফেসর ইউনুস এটা শুনে উনি নির্দেশ দিয়েছেন হেলথ মিনিস্ট্রিকে যে তাকে বিদেশে পাঠানোর জন্য, তাকে বিদেশে যেন সর্বোচ্চ ভালো চিকিৎসা দেওয়া হয়। যৌথ বাহিনীর একের পর এক অভিযানেও আতঙ্ক কাটছে না রাজধানীর মোহাম্মদপুরবাসীর। একই রাতে দুটি গ্যারেজে হামলা চালিয়ে ছিনতাই করা হয় দুটি অটোরিকশা। এরপর কবজিকাটা আনোয়ার গ্রুপের সদস্যরা আদাবরে এক যুবককে জিম্মি করে। তাকে উদ্ধারে গেলে সেখানে এক পুলিশকে কুপিয়ে জখম করা হয়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলায় সরাসরি জড়িত 5 জন সহ শতাধিক সন্ত্রাসীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের 6 নম্বর সড়ক। 1 সেপ্টেম্বর রাত 10:55। সিসি ক্যামেরায় দেখা যায় মাস্ক পরা কয়েকজন সন্ত্রাসী অটোরিকশার একটি গ্যারেজে হামলা করে। এ সময় একজনকে কুপিয়ে লুট করা হয় একটি অটোরিকশা। এরপর সন্ত্রাসীরা সামনে থাকা রাশেদের গ্যারেজে যায়। সেখানে গিয়ে আরও একটি অটোরিকশা ছিনতাই করে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্যারেজের কর্মী সহ আশপাশের লোকজন কেউই কথা বলতে সাহস পাচ্ছে না। তাদের দাবি হামলাকারীরা সবাই স্থানীয় এবং কবজিকাটা আনোয়ার গ্রুপের সদস্য। গ্যাঞ্জাম চিন্না আমরা আসছি আর কি, আইসা ওদেরকে দেখি নাই, দেখি যে ওই ছেলেটা এরকম পাও ধরে বই রয়েছে, পরে ওরে ডাক্তারের কাছে নিয়ে গেছে। ভাইয়া যত কথাই কইবেন কোনো লাভ নাই, এদের নিরাপত্তা কেউ দিতে পারেন না আপনারা। একই রাতে আদাবরে এক জিম্মিকে উদ্ধারে গেলে পুলিশের উপর হামলা চালায় কবজিকাটা গ্রুপের রনি ও জনি। আহত পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে 102 জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে 5 জন সরাসরি সেই হামলায় জড়িত। রনি জনি গ্রুপ এবং ওর সাঙ্গপাঙ্গ কবজিকাটা আনোয়ার, যাকে আমরা ইতিমধ্যে অ্যারেস্ট করে সে জেল হাজতে আছে, তার সাঙ্গপাঙ্গ, এরাই মূলত এই ঘটনাটা ঘটিয়েছে আর কি। আমরা অ্যারেস্ট করে চালান দেই, আবার আসে, আবার তারা একই, কেউ ভালো হয়, কেউ সেই একই পেশায় থেকে যায়। এদিকে এসব ঘটনায় নতুন করে আতঙ্ক বিরাজ করছে মোহাম্মদপুরবাসীর মধ্যে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা খুব ছিল, এখন কেমন জানি আবার একটু নিষ্ক্রিয় হয়ে গেছে। রাস্তায় দিনে দুপুরে মানুষ হাঁটতে পারে না। মিডিয়ার যে তৎপরতা ওইটা একটু যদি ভালো হতো তাহলে একটু প্রশাসনের নজরেও পড়তো। ঘটনার পর থেকে আবারও বিশেষ অভিযানে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা আরও 600 বেড়েছে। এ নিয়ে দেশটিতে প্রাণহানি দাঁড়িয়েছে প্রায় 1,500। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বহু হতাহত। একদিকে দারিদ্র্য পীড়িত দেশটিতে নেই অবকাঠামোগত সুবিধা এবং উদ্ধারের যন্ত্রপাতি, অন্যদিকে দুর্গম এলাকা হওয়ায় আরও কঠিন হয়ে উঠেছে উদ্ধার কাজ। এমন পরিস্থিতিতে আফগানিস্তানের জন্য মরার উপর খাড়ার ঘা আখ্যা দিয়েছে জাতিসংঘ। ভূমিকম্পের 3 দিন পরও ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হচ্ছে চাপা পড়া বাসিন্দাদের। মিলছে অনেকের মরদেহ। আফগানিস্তানের কুনার প্রদেশের বেশিরভাগ গ্রামেই এখন এমন দৃশ্য। একই পরিস্থিতি নানগারহারেরও।
ভূমিকম্পে অঞ্চলগুলোর বিভিন্ন এলাকার কাদামাটি ও ইটের তৈরি শত শত ঘরবাড়ি ধসে পড়েছে। এসব ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছেন বহু মানুষ। একদিকে পাহাড়ি এলাকা, অন্যদিকে প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্গম এসব এলাকায় পৌঁছাতে বাধার মুখে পড়ছেন উদ্ধারকর্মীরা। সরু পাহাড়ি সড়কে যানবাহন চলাচল করতে না পারায় অভিযান ব্যাহত হচ্ছে। আমাদের গ্রামের বেশিরভাগই তলিয়ে গেছে মাটির নিচে। অন্তত 200 হতাহতকে উদ্ধার করেছি আমরা। আমার পরিবারের 25 জন মারা গেছে, আমি কোনো রকম বেঁচে গেছি। দারিদ্র্য, আর্থিক মন্দা, অবকাঠামোগত সংকট সহ নানামুখী জটিলতার মধ্যে রয়েছে আফগানিস্তান। তার মধ্যেই ভয়াবহ ভূমিকম্পকে মরার ওপর খাড়ার ঘা আখ্যা দিয়েছে জাতিসংঘ। যেসব এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো অত্যন্ত দুর্গম। পাহাড়ি এলাকা হওয়ায় অনেক স্থানেই যেতে পারছেন না স্বেচ্ছাসেবকরা, ফলে উদ্ধার কাজ চালানো অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা চেয়েছে তালেবান সরকার। রাস্তাঘাট বিধ্বস্ত হওয়ায় ব্যবহৃত হচ্ছে হেলিকপ্টার। দুর্যোগপ্রবণ এলাকাগুলোয় 40টির বেশি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। রোববার স্থানীয় সময় রাতে 6 মাত্রার ভূমিকম্প হয় আফগানিস্তানের পূর্বাঞ্চলে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।